কুমিল্লার ঘটনায় ইকবাল সহ 4 জন 7 দিনের রিমান্ডে। দেশ জুড়ে প্রতিবাদ সমাবেশ, কমিশন গঠন সহ 11 দফা দাবি। পীরগঞ্জের পল্লীতে আগুন দেওয়ার হোতা গ্রেফতার, সাম্প্রদায়িক হামলার বিচার হবে ট্রাইব্যুনালে, বললেন আইনমন্ত্রী। কাল পায়রা সেতুর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। সড়ক যোগাযোগে নবদিগন্তের প্রত্যাশা। বিশ্বকাপের মূল পর্বের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি দক্ষিণ আফ্রিকা, কাল বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সন্ধ্যা 7টার 21 সংবাদে। সাথে আছি আমি জাবের হোসেন। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সংবাদে আরও থাকছে, মিয়ানমারের উত্তরাঞ্চলে নতুন করে সেনা মোতায়েন, ফের মানবিক বিপর্যয়ের আশঙ্কা জাতিসংঘের। কুমিল্লায় পূজা মণ্ডপে কোরআন রাখার ঘটনায় প্রধান অভিযুক্ত ইকবাল সহ 4 জনের 7 দিনের রিমান্ড দিয়েছে আদালত। এদিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইকবাল তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। কুমিল্লা প্রতিনিধি হুমায়ুন কবির রনির রিপোর্ট, জানাচ্ছেন রত্না জামান। কুমিল্লা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় অভিযুক্ত ইকবালকে। তার সাথে আরও 3 আসামিকে হাজির করা হয়। তারা হলেন ঘটনার দিন জরুরি সেবায় কল করা ইকরাম, দারোগাবাড়ির মাজারের অস্থায়ী খাদেম ফয়সাল ও হুমায়ুন কবির। তাদের 10 দিনের রিমান্ড চায় পুলিশ। পরে প্রত্যেককে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। এদিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইকবাল ঘটনার সাথে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। তারা প্রাথমিকভাবে তো আমাদের কাছে স্বীকার করেছে, ইকবাল স্বীকার করেছে, প্রাথমিকভাবে আমাদের কাছে স্বীকার করেছে, কিন্তু এটা তো একটা অধিকতর তদন্তের প্রয়োজন আছে। এর পিছনে কারা জড়িত, এটা অনেক কিছু জড়িত আছে। আমরা এই জিনিসগুলো উত্তর খুঁজছি। তদন্তে আরও কোনো তথ্য পাওয়া গেলে অথবা অন্য কোনো ঘটনার সঙ্গে কোনো সম্পৃক্ততা থাকলে মামলা করা হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা। এখন আমরা অধিকতর তদন্ত করব, তাকে রাখতে বলে অনেক। রত্না জামান, 21 টেলিভিশন। সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে গণ অনশন, সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছেন সনাতন ধর্মাবলম্বীরা। দুর্বৃত্তদের সর্বোচ্চ শাস্তির পাশাপাশি সব ধর্মের উৎসব সুষ্ঠুভাবে পালনের পরিবেশ নিশ্চিতের দাবি তাদের। প্রতিনিধিদের সহায়তায় আরও জানাচ্ছেন সমর ইসলাম। চট্টগ্রামের আন্দরকিল্লায় ভোর 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত গণ অনশন ও গণ অবস্থান কর্মসূচি পালন করে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। সে সময় সহিংসতার ঘটনায় বিভাগীয় তদন্ত কমিশন গঠন, ক্ষতিগ্রস্ত মন্দির পুনর্নির্মাণ, সহিংসতা সৃষ্টিকারীদের বিশেষ ট্রাইব্যুনালে শাস্তি নিশ্চিত করা সহ 11 দফা দাবি জানান বক্তারা। সাম্প্রদায়িক হামলাকারীদের প্রতিরোধে আজকে রাষ্ট্র, সরকার এবং জনগণকে ঐক্যবদ্ধভাবে দাঁড়াতে হবে। সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে গণ অনশন, অবস্থান ও বিক্ষোভ মিছিল করে পূজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। বক্তারা বলেন, সব ধর্মের জানমালের নিরাপত্তা বিধান রাষ্ট্রকেই করতে হবে। খুলনার পিকচার প্যালেস মোড়ে গণ অনশন, অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি থেকে দুর্বৃত্তদের সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়। রাজশাহীতে কর্মসূচি পালন করা হয় নগরীর সাহেববাজার 0 পয়েন্টে। বক্তারা অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। ময়মনসিংহে শহীদ ফিরোজ জাহাঙ্গীর চত্বরে গণ অনশন ও অবস্থান কর্মসূচি পালন করেছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। রংপুর ডিসির মোড়ে অবস্থান ও গণ অনশন কর্মসূচি পালন করে জেলা ও মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। ঘটনার মূল হোতারা এখনও গ্রেফতার হয়নি বলে অভিযোগ করেন বক্তারা। বরিশাল নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে গণ অনশন, অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। এছাড়া নারায়ণগঞ্জ, কুমিল্লা, বরগুনা, মুন্সিগঞ্জ, রাজবাড়ী, দিনাজপুর, চাঁপাইনবাবগঞ্জ, পটুয়াখালী, কুয়াকাটা, বাগেরহাট, ফেনী, চুয়াডাঙ্গা, গাইবান্ধা, মাগুরা, গোপালগঞ্জ, নাটোর, শেরপুর, নেত্রকোনা, পাবনা, পিরোজপুর, নোয়াখালী, রাঙ্গামাটি, ঝালকাঠি ও সুনামগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে গণ অনশন, অবস্থান ও বিক্ষোভ করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ।
সমর ইসলাম, 21 টেলিভিশন। দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলায় জড়িতদের দ্রুত বিচারে কমিশন গঠন সহ 11 দফা দাবি জানিয়েছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। একই সাথে সম্প্রীতির বন্ধন অটুট রাখার অঙ্গীকারও করেন তারা। মানিক শিকদারের রিপোর্ট। সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন মন্দিরে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ সহ সাম্প্রদায়িক তাণ্ডবের প্রতিবাদে আবারও গর্জে ওঠে শাহবাগ। সকাল থেকে গণ অনশন ও অবস্থানে অংশ নেয় সনাতন ধর্মাবলম্বী সহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা। 2012 সাল থেকে আজ 21 সাল পর্যন্ত 9 বছরে 3679টি সাম্প্রদায়িক হামলার ঘটনা ঘটেছে। 2021 সালে এসেও আমাদেরকে এই দেশ দেখতে হবে আমরা কোনোদিন ভাবি নাই। এটি পুরো বাংলাদেশের উপর হামলা। সামাজিক নিরাপত্তা আমরা চাই। সমাবেশ থেকে বক্তারা বলেন, সাম্প্রদায়িক গোষ্ঠীর আস্ফালনে স্বাধীনতার চেতনা বিপন্ন হচ্ছে। আমি শুনেছি অনেককে ধরা হয়েছে, কিন্তু ধরেটা লাভ কি যদি আপনি বিচার না করেন? এই ইকবালকে কে ব্যবহার করে আজকে তাদের মুখোশ উন্মোচন করুন। সাম্প্রদায়িক শক্তির পরিকল্পিত অপতৎপরতা রুখতে প্রশাসনের ব্যর্থতাকে দায়ী করেন নেতৃবৃন্দ। যে ভারপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন তিনি সেই ঘটনাটা এরকম ভাবে লাইভ টেলিকাস্ট করলেন। যে অপকর্মগুলো ঘটনা হচ্ছে তার পিছনে রয়েছে রাজনৈতিক শক্তি। অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে 72-এর সংবিধানের বাস্তবায়নও চান বক্তারা। আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা সনদ, উনি কিন্তু ইসলামী রাষ্ট্র ব্যবস্থা করে নাই। রাষ্ট্রধর্ম ইসলাম, সংবিধানে বিসমিল্লাহ। এটি 71-এর মুক্তিযুদ্ধের রক্তের শহীদদের সংবিধান নয়। দ্রুত এ ঘটনার বিচার ও ক্ষতিপূরণ সহ 11 দফা দাবি উত্থাপন করা হয়। মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে পদযাত্রার কর্মসূচি ঘোষণা দিচ্ছে। পরে প্রতিবাদ মিছিলের মাধ্যমে শেষ হয় দিনের কর্মসূচি। স্বাধীন দেশে আবারও কেন এই হামলা, এমনটাই প্রশ্ন তুলেছেন এখানে আসা আন্দোলনকারীরা। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। রংপুরের পীরগঞ্জে জেলেপল্লীতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। রাজধানীর টঙ্গী এলাকা থেকে ঘটনার হোতা সৈকত মণ্ডল ও তার সহযোগী রবিউল ইসলামকে আটক করা হয়। সাইদুল ইসলামের রিপোর্ট। 17 অক্টোবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্মীয় অবমাননাকর পোস্টকে কেন্দ্র করে রংপুরের পীরগঞ্জের করিমপুর গ্রামে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার উদ্দেশ্যে বেশ কয়েকটি বাড়িঘর, দোকানপাট ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। সংবাদ সম্মেলনে র্যাব জানায়, এই হামলার পেছনে যারা উস্কানি দিয়ে মানুষ জড়ো করেছেন তাদের একজন রবিউল। তিনি মসজিদের মাইকে ঘোষণা দিয়ে স্থানীয় মানুষকে জড়ো করেন। আর সৈকত মণ্ডল মানুষজনকে নিয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা করে। গ্রেফতারকৃত সৈকত সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানিমূলক, মিথ্যাচার ও বিভ্রান্তিকর তথ্যের মাধ্যমে স্থানীয় জনগণকে উত্তেজিত করে তোলে। তার নেতৃত্বে বেশ কয়েকজন এই হামলায় সরাসরি অংশ নেয়। সে গ্রেফতারকৃত রবিউলকে নির্দেশনা দেয় মাইকিংয়ের মাধ্যমে লোকজন জড়ো করার জন্য। এই দুইজন সরাসরি কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত না থাকলেও কুমিল্লা, নোয়াখালী সহ অন্যান্য স্থানে হামলার পর ফেসবুকে বিভিন্ন উগ্র পোস্ট দিয়েছে। সে বিভিন্ন সময় বিভিন্ন দলে নিজেকে পরিচয় দেওয়ার চেষ্টা করে। অ্যাকচুয়ালি তার কোনো দলে কোনো পদ নেই। সে বিভিন্ন সময় মিথ্যা পোস্ট দিত যে এই মাত্র একটি খবর পাওয়া গেল একজন মুসলমানকে হিন্দুরা মেরে ফেলেছে, যাতে সাধারণ জনগণ উত্তেজিত হয়। এতে আরও বেশি ক্ষোভের বশবর্তী হয়ে তারা বিভিন্ন ঘরবাড়িতে আগুন দেয় এবং ভাঙচুর করে। এই ঘটনার সাথে অন্য যারা জড়িত তাদের গ্রেফতারে অভিযান চলছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। এখানে সে অপপ্রচার করেছে। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। সাম্প্রদায়িক হামলার বিচার প্রক্রিয়া দ্রুত বিচার ট্রাইব্যুনালে চলবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে নবাগত সাব রেজিস্ট্রারদের বরণ অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান। মন্ত্রী বলেন, এই মামলার পুলিশ প্রতিবেদন পাওয়ার পরেই দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার হবে। আর মামলার এভিডেন্স হিসেবে ভিডিও ফুটেজ গ্রহণ করার একটা ধারা আছে, এটা নিয়ে কোনো অসুবিধা হবে না। নাসিরনগর মামলার তদন্ত শেষ হলেও দ্রুত বিচার ট্রাইব্যুনালে এর বিচার হবে বলে জানান আইনমন্ত্রী। দ্রুত বিচার ট্রাইব্যুনালে যেই মুহূর্তে তদন্ত শেষ হয়ে বিচারিক আদালতে আসবে, এটা তো আমি তো এখনই বলে দিলাম, এটা দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে এটা দ্রুত সমাপ্তি করা হবে। ভিডিও করা, ধারণ করা যেই এভিডেন্স, সেটা গ্রহণ করার
একটা ধারা আছে, তো সেই ধারায় কোনো অসুবিধা হবে না। পটুয়াখালী সহ দক্ষিণাঞ্চলবাসীর অপেক্ষার পালা শেষ হচ্ছে। রোববার স্বপ্নের পায়রা সেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেতুটি চালু হলে দক্ষিণাঞ্চলের সড়ক যোগাযোগ ব্যবস্থায় নবদিগন্তের সূচনা হবে, ফেরি পারাপারের দুর্ভোগ ঘুচবে। রাজধানী থেকে কক্সবাজারের চেয়েও কাছের হবে সূর্যোদয় সূর্যাস্তের সমুদ্র সৈকত কুয়াকাটা। পটুয়াখালী প্রতিনিধির রিপোর্ট, জানাচ্ছেন মাসুমা লিসা। পায়রা নদীর বুকে 4 লেনের লেবুখালী পায়রা সেতু। পটুয়াখালী বরিশাল মহাসড়কের লেবুখালী পয়েন্টে সেতুটি নির্মাণ প্রকল্প একনেকে অনুমোদন পায় 2012 সালে। নকশা জটিলতায় দীর্ঘ সময় কাজ বন্ধ থাকলেও নির্মাণযজ্ঞ শেষ করে এখন যান চলাচলের জন্য প্রস্তুত এই সেতু। দ্বিতীয় কর্ণফুলী সেতুর আদলে করা প্রায় 1.5 কিলোমিটার দৈর্ঘ্য ও 20 মিটার প্রস্থের সেতুর মাঝ বরাবর একটিমাত্র পিলার বসানোর ফলে নদীর গতিপথ থাকবে সচল। দুই পারে প্রায় 7 কিলোমিটার সংযোগ সড়ক ও আধুনিক টোল প্লাজা রয়েছে। সেতুটি চালু হলে এর কোনো সমস্যা হচ্ছে কিনা তার নির্ণয়ে রয়েছে ব্রিজ হেলথ মনিটরিং সিস্টেম। সেতুটির জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে দক্ষিণাঞ্চলের মানুষ। কুয়াকাটা থেকে টুরিস্টরা অনেক সমস্যা নিয়ে এখানে আসতো, অনেক টাইম লাগতো, বাট এখন সেটা একদমই লাগছে না। পর্তুগালে যান বরিশাল লাগে যে কোনো 2 ঘন্টা কি 2.5 ঘন্টাও লাগে, আর ব্রিজ সালে লাগবে 1.5 ঘন্টা, হাইয়েস্ট 1 ঘন্টা 10 মিনিট, আর কুয়াতে লাগে 4 ঘন্টা 4.5 ঘন্টা, ব্রিজ সালে লাগবে 3.5 ঘন্টা। সেতুতে সব দিক দিয়ে আলহামদুলিল্লাহ আমরা খুশি। মাননীয় প্রধানমন্ত্রী এইটা পাওয়ায় আমরা দক্ষিণবঙ্গের মানুষ অনেক খুশি। এই সেতু চালু হলে কুয়াকাটাকে ঘিরে পর্যটন শিল্পের প্রসার ঘটবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। 24 তারিখ মাননীয় প্রধানমন্ত্রী ভার্চুয়ালি সংযুক্ত হয়ে সেতুটি যান চলাচলের জন্য উন্মুক্ত করবেন। দীর্ঘদিনের একটি স্বপ্ন, লেবুখালীতে ফেরিবিহীন যান চলাচল, সেই ফেরিবিহীন যোগাযোগ স্থাপিত হবে। কুয়াকাটার যে পর্যটন সেটি বিকশিত হবে, পাশাপাশি আমাদের যে পায়রা পোর্ট সেটির সাথে সারা দেশে সড়ক যোগাযোগ স্থাপিত হবে। 1447 কোটি টাকা ব্যয়ে 2016 সালের 24 জুলাই সেতুটির নির্মাণ কাজ শুরু করে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান লংজিয়ান রোড অ্যান্ড ব্রিজ কোম্পানি। মাসুমা লিসা, 21 টেলিভিশন। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। নভেম্বরের মধ্যে রাজধানীর খালগুলোর সীমানা নির্ধারণ, এরপরই উদ্ধার অভিযান। উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে হামলার ঘটনায় 8 জন আটক, মুহিবুল্লাহ হত্যা মামলায় গ্রেফতার আরও 4। আবারও আমন্ত্রণ সন্ধ্যা 7টার 21 সংবাদে। নির্বাচনের আগে দেশকে অস্থিতিশীল করতে একটি গোষ্ঠী মাঠে নেমেছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেন। সিলেট ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন কার্যালয় পরিদর্শন শেষে একথা বলেন তিনি। এর পিছনে একটা ষড়যন্ত্র আছে। আগামী 2 বছর পর আমাদের নির্বাচন হবে, এই সময় আপনারা বিভিন্ন রকমের ষড়যন্ত্রের শিকার আমরা হব, এইটা মোটামুটি। তবে সবচেয়ে দুঃখের কাহিনী যে বর্তমান সরকার দেশের সর্বশ্রেণীর জনগণের আপনার মঙ্গলের জন্য কাজ করে যাচ্ছে, এবং এই মঙ্গলটা অর্জন করতে হলে সবার সহযোগিতা, সক্রিয় উদ্যোগ দরকার। কুমিল্লার ঘটনায় গ্রেফতার ইকবালের বিষয়ে বিএনপি মহাসচিবের বক্তব্য প্রমাণ করে তার কাছে সাম্প্রদায়িক হামলার আরও তথ্য রয়েছে, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিএনপির মহাসচিবকে প্রশ্ন রাখতে চাই, আপনি তথ্য প্রমাণ দিয়ে বলুন এ কয়দিন কোথায় ছিল এ ব্যক্তি। সব কিছুতে সন্দেহ করা, বিতর্কিত করার বিরল প্রজাতির ভাইরাসে আক্রান্ত বিএনপি। জনমনে প্রশ্ন সন্দেহ দেখা দিয়েছে বিএনপির এই অতি প্রতিক্রিয়া বা আগ বাড়িয়ে কথা বলা তাদের নিজেদের অপরাধ লুকোনোর কৌশল কিনা। কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে মাদ্রাসায় হামলায় 6 জন নিহতের ঘটনায় 8 জনকে আটক করা হয়েছে। এপিবিএন অধিনায়ক ও পুলিশ সুপার শিহাব কায়সার জানান, শুক্রবার রাতে ক্যাম্পে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। এর আগে শুক্রবার ভোরে ক্যাম্পে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ জসিম নামে এক রোহিঙ্গাকে আটক করা হয়। এদিকে রোহিঙ্গা ক্যাম্পে 6 জন নিহতের ঘটনায় এখনও কোনো মামলা হয়নি। শুক্রবার ভোররাতে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প 18 এর H52 ব্লকে দারুল উলুম নাদওয়াতুল ওলামা আল ইসলামিয়া মাদ্রাসায় এ হামলার ঘটনা ঘটে। এর আগে পুলিশ ওই ক্যাম্পে 2 গ্রুপের মধ্যে সংঘর্ষের কথা বললেও এপিবিএন মাদ্রাসায় হামলার কথা নিশ্চিত করে।
মুহিবুল্লাহ হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন কিলিং মিশনে অংশ নেয়া আজিজুল হক। সন্ধ্যায় কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জেরিন সুলতানার আদালতে তিনি জবানবন্দি দেন। আজিজুল হক বলেছেন, মুহিবুল্লাহকে 3 রাউন্ড গুলি করেন মাস্টার মাইন্ড আব্দুর রহিম। তিনি নিজেও মুহিবুল্লাহকে গুলি করার জন্য প্রস্তুত ছিলেন। আব্দুর রহিমের গুলিতে মুহিবুল্লাহর মৃত্যু নিশ্চিত করে তারা ঘটনাস্থল ত্যাগ করেন। কিলিং মিশনে অংশ নেন 19 জন। আজ ভোরে আজিজুল হক সহ 4 জনকে কুতুপালং লাম্বাসিয়ার লোহার ক্যাম্প এলাকা থেকে গ্রেফতার করে এপিবিএন। করোনায় 24 ঘণ্টায় 9 জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা বেড়ে 27,814। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী 15,000-এর বেশি নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে 278। মোট শনাক্ত 15,67,417। 294 জন সহ সুস্থ হয়েছে 15,30,941। পরীক্ষার বিপরীতে দৈনিক সংক্রমণ হার 1.85%, মৃত্যু 1.77%। দেশে এ পর্যন্ত করোনা পরীক্ষা হয়েছে 1,02,00,000-এর বেশি। রাজধানীর খালগুলোর সীমানা নির্ধারণ করা হবে নভেম্বরের মধ্যে। এরপরে শুরু হবে উদ্ধারে অভিযান। এজন্য বরাদ্দ রাখা হয়েছে 20 কোটি টাকা। আর 6 মাসের মধ্যে খাল থেকে পয় নিষ্কাশন সংযোগ সরিয়ে নেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। মাহমুদ হাসানের রিপোর্ট। ঢাকা ওয়াসা 51টি খাল হস্তান্তর করে 2 সিটি কর্পোরেশনকে। দায়িত্ব পাওয়ার পর খাল উদ্ধারে বিপাকে পড়ে সিটি কর্পোরেশন। দখল আর দূষণে খাল পরিণত হয়েছে নর্দমায়। তবে এবার উত্তর সিটি কর্পোরেশন উদ্যোগ নিয়েছে খাল উদ্ধারের। সীমানা নির্ধারণ করা হবে চলতি বছরে, আর এ খাতে বরাদ্দ রাখা হয়েছে 20 কোটি টাকা। নভেম্বর এন্ডের মধ্যেই বাংলাদেশ আর্মি আমাদের খালের সীমানাটা তারা নির্ধারণ করে দিবে। এই সীমানা নির্ধারণ সিএস, আরএস এবং মহানগর জরিপ, কারণ মহানগর জরিপে কিন্তু খাল কিন্তু 3 ফুট, অরিজিনাল খাল কিন্তু 60 ফিট। খালে জীববৈচিত্র্য ফিরিয়ে আনতে 6 মাসের মধ্যে খাল থেকে পয় নিষ্কাশন সংযোগ সরিয়ে নেওয়ার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। পয় বর্জ্যটা ডিরেক্ট কানেকশন হয়ে যাচ্ছে আমাদের খালের মধ্যে, এবং এই খালের মধ্যে যখনই পড়ছে এখানে মাছ চাষ করা যাবে না। আজকে যদি মাছ ছাড়তে পারতাম, মাছ থাকতো, তাহলে বায়োলজিক্যাল ট্রিটমেন্ট হিসেবে মাছও কিন্তু সে মশা কিন্তু খেতে পারতো। 6 মাস সময় নেন আপনারা, কিন্তু 6 মাস পরে যখন আমি আসব তখন যা যা করা দরকার আইনের মাধ্যমে, জেল, জরিমানা, লাইনকে বন্ধ করে দেওয়া, সব কিছু কিন্তু আমি করব। তাছাড়া মোহাম্মদিয়া হাউজিং এলাকায় অবৈধভাবে দখল করে রাখা সড়কের জায়গা উচ্ছেদ করে সিটি কর্পোরেশন। কয়েকটি বাড়ির বর্ধিতাংশ এ সময় ভেঙে ফেলা হয়। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা। গ্যাস্ট্রিক নেই এমন মানুষের সংখ্যা নেহায়েত কম। চাহিদা বাড়ায়, তাই টং দোকানেও মেলে এই ব্যাধির ওষুধ। বাজার ভর্তি মেয়াদোত্তীর্ণ আর ভেজালে। গাঁটের টাকা খরচ করে ওষুধ মনে করে তাহলে কি খাচ্ছে মানুষ? বাকিটা জানুন মুহাম্মদ নুরুন নবীর অনুসন্ধানে। ওষুধ শিল্পে বাংলাদেশের এখন বেশ সুনাম। প্রায় 350 জাতের ওষুধ রপ্তানি হচ্ছে 160টি দেশে। খোঁজা হচ্ছে নয়া মার্কেট। সাকুল্যে ওষুধের বাজার এখন টাকার অঙ্কে 27,000 কোটি। বাজারে যে ওষুধ বিক্রি হচ্ছে তার 38 ভাগই খাদ্যাভ্যাসের সঙ্গে সম্পৃক্ত। চাহিদার তুলনায় যোগানের কমতি থাকায় প্রতিটি কোম্পানি এক বা একাধিক পেপটিক আলসারের ওষুধ বাজারে এনেছে। বছর শেষে শুধু গ্যাস্ট্রিকের ওষুধের চাহিদা বেড়েছে 15%। এই 27,000 কোটি টাকার মধ্যে 4,000 কোটি টাকার কিন্তু এন্টিআলসারিন বিক্রি হয়, যেটাকে আমরা গ্যাসের ওষুধ হিসেবে জানি। ইসওমেপ্রাজল, সেটা টোটাল মার্কেটের 50%, অর্থাৎ 2,000 কোটি টাকা বিক্রি হচ্ছে একটা মলিকুল প্রতি বছরে। সব কোম্পানিগুলো সেখানে ফোকাস করছে। প্রতি বছর প্রায় 15 থেকে 16% হারে গ্রো করছে। রাজধানীর পরিবাগে একটি হাসপাতালের সামনে কথা হয় বিক্রয় প্রতিনিধিদের সঙ্গে। জানালেন দিন দিন কিভাবে বাড়ছে ওমিপ্রাজল, ইসোমিপ্রাজল সহ এই জাতের ওষুধের চাহিদা। আমরা ডক্টরদেরকে চুজ করি এই রাবিপ্রাজলটা, পেন্টোপ্রাজলটা, ওমিপ্রাজলটা, এটা এই পেশেন্টদের এইভাবে এই রুলসে দিতে হবে। কোন প্রোডাক্ট কখন দিতে হবে এগুলো আসলে আমরা ডক্টরকে বলে আসি। গবেষণা বলছে আপাতত ওমিপ্রাজলের গ্রহণযোগ্যতা নেই, উৎপাদন থেমে নেই। তারপরও ইসোমিপ্রাজলের মার্কেটটা একটু বেশি, তারপরে ওমিপ্রাজলের মার্কেটটা। বিদেশি র ম্যাটেরিয়ালসের কাজটা একটু ভালো বেটার করবেই। বাংলাদেশে কিছু আছে এগুলো কিন্তু অতটা ভালো কাজ করে না। গ্যাসের ওষুধ ওভার দ্য কাউন্টার বা ওটিসি-ভুক্ত বলে ব্যবস্থাপত্রের প্রয়োজন হয় না। দেহের জন্য অপ্রয়োজনীয় হলেও হরহামেশা গ্যাস্ট্রিকের ওষুধ লিখে দিচ্ছেন চিকিৎসকরা।
ট্রান্সফর্মার মতো দোকানে আমি 55 টাকা নিচে নিতে পারি না, তো বাজারে আমি ছোলা বাজারে 40 টাকা কিনি, নিশ্চয়ই এটা নকল বা ভেজাল কিছু তার ঘটছেই। বাট যে ক্রেতা তাকে কিন্তু সচেতন এখানে থাকতে হবে। আসল আর ভেজাল ওষুধ দেখতে একই রকম, কোম্পানি থেকে সরাসরি কিনলে আসল পাবার সম্ভাবনা থাকে। এই যে আউটলুকিংটা, এই যে ব্লিস্টার প্যাকটা, এলো যে ব্লিস্টারে যে একটা প্যাকেটিং করা আছে এখানে হাতে ধরলে তো একটা প্রিমিয়াম ফিল হয়। আবার লেখার যে একটা ব্যাপার আছে, আবার এই যে এখানে অ্যাম্বোজ করে খোদাই করে যে ডেট, এক্সপায়ার ডেট, ম্যানুফ্যাকচারিং ডেট এবং বেচের নাম্বারটা লেখা আছে, যারা গোপনে বানাচ্ছে বাসার মধ্যে তাদের না এরকম জিনিসটা এক্স্যাক্টলি তারা দিতে পারে না। মিট ফুডে অনেক অসাধু ব্যবসায়িক আছে যারা খারাপ ঔষধ বিক্রি করছে, এগুলো মাঝে সাঝে কোনো ফার্মেসিতেও পাওয়া যাচ্ছে, যেগুলো আমাদের জীবনে অনেক ঝুঁকি বয়ে আনছে। কথা হচ্ছিল মানিকগঞ্জের পাড়াগ্রামের এক ফার্মেসি মালিকের সাথে। তার মতো অনেক বিক্রেতাই সস্তা দামে ওষুধ কেনেন ঢাকার মিটফুড মার্কেট থেকে, যেখানে কোম্পানির চেয়ে অনেক কম দামে গ্যাস্ট্রিকের ওষুধ মেলে। মিটফুড থেকে আনলে ওই ওষুধটাই 16 টাকা কম পাচ্ছে। যুক্তরাষ্ট্রভিত্তিক বহুজাতিক প্রতিষ্ঠান IQVIR এর তথ্য বলছে, বেশি বিক্রি হওয়া 10 ওষুধের মধ্যে গ্যাস্ট্রোনমিক্যাল আছে 6টি, বাকিগুলো অ্যান্টিবায়োটিক, প্যারাসিটামল আর ইনসুলিন। এই 17 কোটি 18 কোটি মানুষের দেশে 73% লোক খালি এইসব গ্যাস্ট্রিকের ওষুধ খায়, তাহলে বুঝতেই পারেন যে সমস্যাটা কত ব্যাপক। সবচাইতে বেশি ওষুধ বিক্রি হচ্ছে আপনার এই ওমিপ্রাজল, রেনিটিডিন, অ্যাসোমিপ্রাজল, প্যান্টোপ্রাজল, এই সমস্ত ওষুধগুলো। কিছু কিছু ফার্মাসিউটিক্যাল কোম্পানি অনেকের টোটাল সেলসের 1/3 কিংবা 1/4 কামস ফ্রম এন্টিআলসারেন্ট। মোহাম্মদ নুরুন নবী, একুশে টেলিভিশন, ঢাকা। এবার আমাদের বিশেষ আয়োজন আমার বাংলা। সুন্দরী কাঠের বৈঠা আর রূপসা নদীর ঘাট দুয়ে মিলে খুলনার বটিয়াঘাটা উপজেলা। সুন্দরবন কেটে গড়ে ওঠা বসতিতে 1860 সালে ছিল নৌ পুলিশ ক্যাম্প। বটিয়াঘাটা থানা হয়েছিল 1892 সালে। খুলনা প্রতিনিধি মহেন্দ্রনাথ সেনের তথ্য ও শেখ জুয়েলের তোলা ছবিতে এলাকার ইতিহাস ঐতিহ্যের বাকিটা শুনুন সমর ইসলামের কাছে। নদী ঘেরা উপজেলা বটিয়াঘাটা, উত্তরে শৈলমারী, দক্ষিণে মাঙ্গা, পশ্চিমে ভদ্রা আর পূর্ব দিকে পশুর ছাড়াও ভেতর দিয়ে বয়ে গেছে কাজীবাছা, জলমা সহ বেশ কটি নদী। উপজেলার আয়তন 235.32 বর্গ কিলোমিটার, লোকসংখ্যা 2 লাখের অধিক। জেলা সদর থেকে বটিয়াঘাটার দূরত্ব মাত্র 10 কিলোমিটার। 1983 সালের 15 এপ্রিল এটি থানা থেকে উপজেলা হয়। মোট ইউনিয়ন 7টি, গ্রামের সংখ্যা 172। ডিগ্রি কলেজ 2টি, 4টি উচ্চ মাধ্যমিক ও একটি কারিগরি কলেজ সহ উপজেলায় শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা 150। শিক্ষার হার 54.90%। উপজেলায় সড়ক রয়েছে প্রায় 1088 কিলোমিটার। এসব রাস্তার পাকা হয়েছে 192 কিলোমিটার। কৃষি নির্ভর বটিয়াঘাটা চিংড়ি চাষে সাফল্য পেয়েছে। স্থানীয় সরকার শক্তিশালী হলে এবং সঠিক পদক্ষেপ গ্রহণ করলে উপজেলার উন্নয়ন বেগবান হয় বলে মনে করেন বাসিন্দারা। স্থানীয় সরকার যদি উন্নতি হয় তাহলে আমাদের উপজেলা চেয়ারম্যানেরও শক্তিশালী হবে। মাতৃত্ব ভাতা, প্রতিবন্ধী ভাতা, সমস্ত ভাতাগুলো সঠিকভাবে যাতে উঠে আসে। সীমিত সামর্থ্যের সবটুকু দিয়ে এলাকার সার্বিক উন্নয়ন করতে চান উপজেলা চেয়ারম্যান। মানুষের পাশে থাকাটাই আমি মনে করি সবথেকে গুরুত্বপূর্ণ। যতটুকু আছে তার মধ্যে থেকেই, যে অবস্থা আছে তার মধ্যে থেকেই মানুষের সেবা করে যাচ্ছে। স্থানীয় সরকারের সেবা মানুষের কাছে পৌঁছে দিতে বদ্ধপরিকর এই জনপ্রতিনিধি। সরকার যেটা করবে সারা দেশে পরিবর্তন আমি আশা করি। সমর ইসলাম, একুশে টেলিভিশন। আবারও সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে জানুয়ারি থেকে বাড়বে ক্লাস, জানালেন শিক্ষামন্ত্রী। দেখছেন সন্ধ্যা 7টার 21 সংবাদ। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে জানুয়ারি থেকে ক্লাসের সংখ্যা বাড়ানো হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতির নবনির্মিত কার্যালয়ের উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশে করোনার তৃতীয় ঢেউ আঘাত হানছে। এই মুহূর্তে ক্লাসের সংখ্যা বাড়ানোর সুযোগ নেই জানিয়ে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান শিক্ষামন্ত্রী।
এসএসসি এইচএসসি পরীক্ষা হয়ে যাবার পরে ইনশাল্লাহ যখন জানুয়ারি থেকে নতুন ক্লাস শুরু হবে, আমরা চিন্তা করছি এখন যে তখন থেকে এবং যদি এই ভালো অবস্থাটাই চলতে থাকে তখন থেকে আমরা চেষ্টা করব ক্লাসের সংখ্যা আরও বেশি বৃদ্ধি করতে। খাদ্য নিরাপত্তার পাশাপাশি মানসম্মত খাদ্য উৎপাদনে সমান গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ডক্টর শামসুল আলম। খাদ্য ব্যবস্থাপনায় রূপান্তর বিষয়ক এক ওয়েবিনারে একথা জানান তিনি। প্রতিমন্ত্রী বলেন, ভেজাল ও রাসায়নিক মুক্ত খাদ্য আমাদের জন্য এখন বড় চ্যালেঞ্জ। কৃষি পণ্যের বড় রপ্তানি বাজার তৈরির ক্ষেত্রেও এটি একটি বড় প্রতিবন্ধকতা। খাদ্য নিরাপত্তার পাশাপাশি কৃষি নির্ভর শিল্পের সম্প্রসারণে গবেষণায় বিনিয়োগ বর্তমান জিডিপির 0.6% থেকে বাড়িয়ে কমপক্ষে 1% করা প্রয়োজন বলেও মনে করেন প্রতিমন্ত্রী। Market should provide safe and quality food, safety in terms of physical condition, in terms of chemical quality, chemical conditions, because many are scared of food quality in terms of chemical use, or even we use lot of fertilizer chemicals in the production process. Whether residual effects are there or not, we are not sure. ডাক্তার এড্রিক বেকারের হাসপাতালের চিকিৎসা সেবা চলছে অনেকটা আগের মতোই। 36 বছর ধরে বিনা পয়সায় সুবিধাবঞ্চিত মানুষদের সেবা দিয়ে যাচ্ছে হাসপাতালটি। বেকারের মৃত্যুর পর হাসপাতালটির হাল ধরেন যুক্তরাষ্ট্রের চিকিৎসক দম্পতি। কাজ করছেন দেশের তরুণ চিকিৎসকরাও। টাঙ্গাইল প্রতিনিধি কাজী রিপনের রিপোর্ট, জানাচ্ছেন রত্না জামান। ডাক্তার এড্রিক সার্জিসন বেকার, গরিবের ডাক্তার ভাই নামেই যাকে চিনতেন সবাই। নিউজিল্যান্ডের আরাম আয়েশ আর বিত্তবৈভবের বিলাসী জীবন ছেড়ে 1979 সালে বাংলাদেশে চলে আসেন তিনি। টাঙ্গাইলের মধুপুরের প্রত্যন্ত পাহাড়ি এলাকায় গড়ে তোলেন কালাইকুড়ি স্বাস্থ্য পরিচর্যা কেন্দ্র, যা আজও সেবা দিয়ে যাচ্ছে অসহায় গরিব মানুষদের। 2015 সালের 1 সেপ্টেম্বর ডাক্তার ভাইয়ের মৃত্যুর পর তার গড়ে তোলা হাসপাতালের হাল ধরেন যুক্তরাষ্ট্রের চিকিৎসক দম্পতি জেন্স ও মারিন্ডি। গত বছর যুক্তরাষ্ট্রে গিয়ে করোনার কারণে আটকে পড়েন তারা, কিন্তু থেমে নেই চিকিৎসা সেবা। কতদিন থেকে? 13-14 দিন ধরে ভর্তি হয়েছি এই হাসপাতালে। খুব সুন্দর চিকিৎসা, খুব সুন্দর ভালোভাবে চিকিৎসা করে, খাওয়া দাওয়া সবকিছু সুন্দরভাবে মাগনা ফ্রি চিকিৎসা করে। হাসপাতালে বিনা পয়সায় চিকিৎসা হচ্ছে। আমার ছেলে ভর্তি আছি গতকাল থেকে, আমার ছেলে ভালো আছে। গ্রামবাসীর অনেক লোকের উপকার হয়েছে। আমার বোনের এখান থেকে অপারেশনে ভালো হয়েছে। 4 একর জায়গায় প্রতিষ্ঠিত হাসপাতালে 23টি মাটির ঘর। এসব ঘরেই ডায়াবেটিস, যক্ষ্মা, মা ও শিশু, ডায়রিয়া সহ 7টি বিভাগ গড়ে উঠেছে। ডাক্তার বেকারের স্বপ্ন ও আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশ বিদেশের বিত্তবান মানুষ ও প্রতিষ্ঠানের অনুদানে চলছে হাসপাতালটি। এই প্রতিষ্ঠান অলাভজনক বিদায় আমাদের টাকা পয়সা নিয়ে সবসময় চ্যালেঞ্জ বা আমাদের দুশ্চিন্তা থাকতে হয়। স্বেচ্ছাশ্রম দেয়া চিকিৎসকরা বলছেন, ডাক্তার বেকারের মানব সেবার বিরল দৃষ্টান্ত নজরে আসুক সবার। অর্থবিত্তের মোহমায়ার বাধা পেরিয়ে প্রসারিত হোক সকলের সহযোগিতার হাত। সাধারণ রোগী, ডায়াবেটিস রোগী এবং টিবি রোগী সহ আমরা 100 জনের উপরে আমরা আউটডোরে স্বাস্থ্যসেবা দিয়ে থাকি। দিন এনে দিন খেতে পারে না, তাদেরকেও আমরা ওষুধ দিয়ে তাদেরকে ভর্তি রেখে, এমনও পেশেন্ট আছে 1 মাস 2 মাস ধরে আমাদের ওখানে ভর্তি থাকে। মৃত্যুর আগের বছর 2014 সালে এড্রিক সার্জিসন বেকারকে নাগরিকত্ব দেয় বাংলাদেশ। কালাইকুড়ি স্বাস্থ্য পরিচর্যা কেন্দ্রের মাটিতেই চির ঘুমে শায়িত আছেন অসহায়ের বন্ধু, গরিবের ডাক্তার ভাই। রত্না সামান, 21 টেলিভিশন। এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। আইসিসি টি20 ওয়ার্ল্ড কাপ সেলিব্রেশন উপলক্ষে ফ্রেন্ডশিপ প্রোগ্রাম উদ্বোধন করেছে আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড ও আগোরা। সকালে মোহাম্মদপুর এলাকার আগোরায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর মধ্য দিয়ে আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের সকল পণ্যে 20% ছাড় পাবেন ভোক্তারা। নভেম্বর মাসের 4 তারিখ পর্যন্ত সারা দেশের 17টি আগোরা আউটলেটে এই সুযোগ থাকবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের এমডি ও সিইও সৈয়দ আলমগীর এবং আগোরার কর্মকর্তা মোয়াল্লেম চৌধুরী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
লোগো উন্মোচন করা হয়েছে বঙ্গবন্ধু ৫ম সেন্ট্রাল সাউথ এশিয়ান অটিস্টিক জিমন্যাস্টিক্স চ্যাম্পিয়নশিপের। সকালে ঢাকা ক্লাবের স্যামসন এইচ চৌধুরী মিলনায়তনে এই লোগো উন্মোচন করা হয়। বাংলাদেশ জিমন্যাস্টিক্স ফেডারেশনের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব আখতার হোসেন। এছাড়া আরও উপস্থিত ছিলেন জিমন্যাস্টিক্স ফেডারেশনের সভাপতি শেখ বশির আহমেদ মামুন ও সাধারণ সম্পাদক আহমেদুর রহমান। শেষ করব কবি শামসুর রহমানের জন্মদিনের খবর দিয়ে। কবি শামসুর রহমানের ৯২তম জন্মবার্ষিকী আজ। বাংলা কবিতার অগ্রযাত্রায় যাঁর অবদান বৈশিষ্ট্যপূর্ণ এবং স্মরণীয়। কবির বহুমাত্রিক জীবন আর ছন্দবদ্ধ কাব্য সম্ভারের বাকিটা জানাচ্ছেন আদিত্য মামুন। স্বাধীনতা তুমি শহীদ মিনারে অমর ২১শে ফেব্রুয়ারির উজ্জ্বল সভা। শামসুর রহমান বাংলা ভাষার প্রধান কবিদের অন্যতম। নাগরিক কবি হিসাবে বিশিষ্ট হয়েছিলেন তিনি। আসাদের ষাট, স্বাধীনতা তুমি কিংবা নূর হোসেনের মতো অনেক কবিতা আজও অনুপ্রেরণা জাগায়। জাগরণ আর দ্রোহে কথা বলে ওঠে প্রতিবাদী হাজারো বুক। ১৯২৯ সালে পুরান ঢাকায় কবির জন্ম। সাংবাদিকতা তার প্রথম পেশা। ১৯৪৯ সালে প্রথম কবিতা প্রকাশের পর হতে দুই বাংলায় জনপ্রিয় হন শামসুর রহমান। কাব্যগ্রন্থের সংখ্যা ৬৪টি। শামসুর রহমান লিখেছেন ৪টি উপন্যাসও, অনুবাদ করেছেন বিশ্ব সাহিত্যের নানা রচনা। তার লেখা কবিতা প্রবল শক্তি জুগিয়েছিল মহান মুক্তিযুদ্ধেও। স্বাধীনতা তুমি, রবি ঠাকুরের অজর কবিতা, অবিনাশী গান। বঙ্গবন্ধু হত্যার পর তিনি লিখেছেন অসামান্য কবিতা। মুক্ত বুদ্ধির বাংলাদেশ, স্বাধীনতা, দেশপ্রেম তার লেখনীর বিশেষ উপজীব্য। সাহিত্যে অসামান্য অবদানের জন্য তিনি রাষ্ট্রীয় সম্মাননা সহ অসংখ্য পদক আর পুরস্কারে ভূষিত হয়েছেন। ৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনেও তিনি ছিলেন অন্যতম সংগঠক। ছিলেন বাংলা একাডেমির সভাপতি। জাতীয় কবিতা পরিষদের মাধ্যমে সংগঠিত আন্দোলনে কবিতাকে ব্যবহার করেছেন সংগ্রামের হাতিয়ার হিসাবে। যারা ডুগডুগি বাজিয়ে যখন ইচ্ছে গণতন্ত্রকে বাদর নাচ নাচায়, তাদের পাকা ধানে মই দেয় আমার কবিতা। ২০০৬ সালে অনন্ত যাত্রার প্রাগ মুহূর্ত পর্যন্ত সাহিত্য রচনা করেছেন তিনি। সর্বোপরি কবি শামসুর রহমান বাঙালি নবচেতনা ও কবিতার একটি বিশিষ্ট প্রতিষ্ঠান। আদিত্য মামুন, ২১শে টেলিভিশন, ঢাকা। আর এরই সাথে শেষ করছি সন্ধ্যা ৭টার ২১শে সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। কুমিল্লার ঘটনায় ইকবাল সহ ৪ জন ৭ দিনের রিমান্ডে। দেশ জুড়ে প্রতিবাদ সমাবেশ, কমিশন গঠন সহ ১১ দফা দাবি। পীরগঞ্জের পল্লীতে আগুন দেওয়ার হোতা গ্রেফতার। সাম্প্রদায়িক হামলার বিচার হবে ট্রাইব্যুনালে, বললেন আইনমন্ত্রী। কাল পায়রা সেতুর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। সড়ক যোগাযোগে নবদিগন্তের প্রত্যাশা। বিশ্বকাপে মূল পর্বের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারালো অস্ট্রেলিয়া। কাল বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। একুশে টেলিভিশনের সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইট। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। আমাদের পরের সংবাদ রাত ৯টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।